বন্ধুরা, আমরা সবাই এই পৃথিবীতে একই রকমের অবস্থায় জন্মগ্রহণ করি। ন্যাংটা, ভয়ে ভীতু ও জ্ঞানহীন অবস্থায়। কিন্তু আমরা ৩৫ কি ৪০ বছর বয়সে আসতে আসতে সবারই অবস্থা একই রকম থাকে না। কারোর জীবনে টাকার কোনো অভাবই থাকে না। আবার কারোর জীবনে লোন ও ঋণে জর্জরিত হয়ে জীবনটাকে টানতে টানতে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। টাকার চিন্তা ভাবনা থেকে আজ এই পৃথিবীতে কোনো চিন্তা ভাবনাই নেই। আপনি আমার কথা মানেন বা না মানেন, সম্পর্ক তৈরি হওয়া বা ভেঙে যাওয়া ২ টাই আজ টাকার কারণেই হয়। আজ এই ভিডিওতে জানবো টাকার রুলস এর সম্পর্কে। पैसा ही पैसा होगा। বলা হয় টাকা ভগবান না, কিন্তু তার ছোট ভাই অবশ্যই। সুখ তো না, কিন্তু সুখ কেনার খরিদ্দার অবশ্যই। আজ যদি আমাদের চারিদিকে আপনি দেখেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে টাকার ঐতিহাসিক খেলা চলতেছে। তুমি বড়লোক হতে পারো, স্বাস্থ্যবান হতে পারো, ইয়াং হতে পারো, সেক্সি হতে পারো। এই ক্রিম আপনাকে ফর্সা বানাতে পারে। আপনি ২০ বছর বয়সের তফাতে ছোট দেখতে পারেন। কোনো প্রকার পরিশ্রম কষ্ট না করেই আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। আজ পুরো সমগ্র বিশ্ব আপনাকে কোটিপতি হওয়ার জন্য আপনার মস্তিষ্ক কন্ট্রোল করতে চাচ্ছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার যেকোনো সাইট আপনি ওপেন করলেই কেউ না কেউ আপনাকে টাকা ইনকাম করার রাস্তা দেখাচ্ছে। আবার কেউ তো আপনাকে ধমকও দিচ্ছে যে, "কেন হচ্ছ না তুমি কোটিপতি?" এতটা চিন্তা হয়তো আপনার মা-বাবারও হয় না আপনার জন্য, যতটা এই মানুষজনদের হচ্ছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত দক্ষতা থেকে আপনাদেরকে বলতে পারি যে, এই সমস্ত খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার যে সমস্ত কায়দা কানুন আছে, তা আপনি ব্যবহার করে কখনোই স্থায়ী সফলতা পাবেন না। আজ এই ভিডিওতে টাকার সম্পর্কে ৩ টি সেরা নিয়ম আপনাদেরকে বলছি। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে মাত্র ১ টি বছর এই নিয়মকে আপনি মেনে চলুন। দেখবেন টাকার সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে আপনার জীবনে। সবথেকে ১ম এ টাকার ১ নাম্বার নিয়ম, মন দিয়ে শুনবেন। আজকাল যার সঙ্গে দেখা হয় তাকে আগে বলি যে, "আজকাল আপনি কি করছেন?" কারণ এর আগে যখন দেখা হয়েছিল তখন এই বাবু অন্য কাজ করছিল। আর আজ ওই কাজ বাদ দিয়ে নতুন অন্য কাজ করছে। আর এখন আমার পুরোপুরি আত্মবিশ্বাস যে এর পরের বার যখন দেখা হবে তখন এই বাবু আবার নতুন অন্য কাজ করবে। আজকালের ইয়াং জেনারেশনদের শুধুমাত্র এইটুকু বলতে চাই যে, বন্ধুরা, ঘড়ির কাঁটার মতন নিজেকে তৈরি করবেন না। যে কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওইখানে, কখনো এইখানে। একবারে সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায় বসে যে জীবনে করতে কি চান। বি ক্লিয়ার ইন ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। বেশিরভাগ মানুষজন এখনো এইটাই জানে না যে তারা জীবনে করবেটা কি। এদের স্বভাব এরকম যে, "আরে ২ দিনের এই জীবন, আজ আছে তো কাল নেই।" জীবন একভাবে চললেই হলো। শেয়ার মার্কেটের ২-৩ ভিডিও দেখার পর এদের শেয়ার মার্কেটে নিজেদের কেরিয়ার বানাতে হবে। রিয়েল এস্টেটের ভিডিও দেখার পর এদের রিয়েল এস্টেটে জীবন গড়তে হবে। আবার কেউ না কেউ ক্রিপ্টো এর ললিপপ হাতে ধরিয়ে দিয়েছে। আর এরা এখনো চষতেছে। সে রস আসুক বা না আসুক। আবার কেউ বলতেছে, "আরে চলো একসঙ্গে এফিলিয়েট মার্কেটিং করবানে।" তো তখন তাকে হাত জড়ো করে প্রণাম করে তার পিছনে চলে যাচ্ছ। আরে বল, যেকোনো কেউ তার গাড়ির পিছনে তোমাকে বসিয়ে নিয়ে যাচ্ছে। আরে বন্ধু, টাকা তো তখনই আসবে যখন তুমি এক জায়গায় স্থির হয়ে কাজ করবে। বান্দরের মতন এই গাছে ওই গাছে লাফিয়ে টাকা ইনকাম করা সম্ভব না। আজ আপনি একটি কাজ সিলেক্ট করেন যাতে আপনি সফল হতে চান। শুধুমাত্র এইটুকু আগে করেন। আর তারপরে সামনের ৫টি বছর আপনি ওই কাজে নিজেকে লাগিয়ে দেন। ভগবান প্রতিটা মানুষকে একটি ভিন্ন প্রতিভা দিয়েছে। আপনার ভিতরে একটি ইউনিক প্রতিভা অবশ্যই আছে। সবথেকে ১ম এ সেই প্রতিভা আপনি খুঁজে বের করুন। তারপরে স্থির হয়ে মনকে শান্ত করে ওই বিষয়ে কাজ করুন আর করতে থাকুন। আপনি যদি এখনো জানেন না যে আপনার ভিতর সেই ইউনিক প্রতিভাটা কি, তাহলে সবথেকে ১ম এ নিজের ভিতর থেকে সেই ইউনিক প্রতিভাটাকে খুঁজে বের করুন। কোন কাজগুলো করতে আপনার কাছে খুব সহজ লাগে? কোন কাজগুলো করলে মানুষজন খুব খুশি হয়, আপনার সুনাম করে? কোন কাজগুলো আপনি দিন-রাত ২৪ ঘন্টা করতে পারেন, আপনার কষ্ট হয় না, বরং আরো করতে ভালো লাগে? আমি আমার নিজের কথাই আপনাদেরকে বলছি। যখন এখান থেকে ৫ বছর আগে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম, তো তখন আমার মানুষজনদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগতো। আর ম্যানেজমেন্ট বিষয়ে আমি পড়াশোনা শেষ করেছিলাম। তো আর্থিক বিষয়ে প্রচুর নলেজ ছিল আমার কাছে। তো শেয়ার বাজারে ঢুকে পড়লাম। অল্প পড়াশোনা করলাম, শিখলাম। অল্প করে ইনভেস্টও করতে লাগলাম। প্রচুর মানুষ প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু ওই টাকাকে সে সঠিকভাবে ম্যানেজ করতে পারে না। কোন খাতে ওই টাকাকে সঠিকভাবে ব্যয় করা উচিত সে জানে না। তো এক কথায় আমার ফিনান্সিয়াল বিষয়ে প্রতিভা ও ইচ্ছা ২ টাই ছিল। তো আমি মন প্রাণ দিয়ে টানা ৫ টি বছর এই কাজে নিজেকে বিলিয়ে দিয়েছি।
আর 5টি বছর পর আমি দক্ষতা ও সফলতা অর্জন করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদের শেখাচ্ছি যে বিশ্বের ভিতর আজ ইনভেস্টমেন্ট একটি বেস্ট বিজনেস, টাকা দিয়ে টাকা বৃদ্ধি করার। তো মূলত আপনি আজ একটি কাজ সিলেক্ট করুন, যে কাজ আপনার খুব পছন্দের, আর টানা 5টি বছর নিজেকে ওই কাজের ভিতরে লাগিয়ে দেন। আর তারপর কাউকে নিয়ে চিন্তা ভাবনা করেন না যে কে কি বলল, কে কি করলো। আমাকে বিশ্বাস করেন, এই একটি নিয়ম আপনাকে আপনার জন্য একটি টাকার গুহা বানিয়ে দেবে। এইবার বলবো টাকার 2 নাম্বার নিয়ম। বন্ধুরা, আপনি যে জিনিস কিনতে পারেন বা আপনার সামর্থ্য যেটুকু, এর মানে এই না যে আপনি সেই সমস্ত জিনিস কিনে ফেলবেন। কোনো নেশাগ্রস্ত বা মাতালের মতন টাকা কখনো খরচ করবেন না। আমি প্রথম এই ভুল করেছি। 2020 এই কাহিনী আমার সঙ্গে ঘটে। তখন আমি মাসে 2 কি 3 লাখ টাকা আয় করতে শুরু করি। আর 1 বছর পর যখন আমার ইনকাম ট্যাক্স দেওয়ার সময় আসে, তখন আমার ব্যাংক ম্যানেজার আমাকে জানায় যে আমাকে এত পরিমাণ ইনকাম ট্যাক্স পরিশোধ করতে হবে। তখন আমি বলি যে আমার কাছে তো একটি টাকাও নেই। ম্যানেজার বলল, আপনি এত টাকা ইনকাম করেছেন আর সেই সমস্ত টাকা আপনি খরচ করে ফেলেছেন। আমি বললাম, আমি তো কিছুই জানি না। যখন ইচ্ছা হয়েছে তখন আমি টাকা তুলে খরচ করেছি। আর সত্যি আমি কিছুই জানতাম না যে আমি ওই সমস্ত টাকা কোথায় খরচ করে ফেলেছি। এখানে ওখানে খরচ করতে থাকি, আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমার মনে যা ইচ্ছা হয়েছে আমি তাই করেছি। যেখানে ইচ্ছা হয়েছে আমি সেখানে টাকা খরচ করছি। আমার ব্যাংক ম্যানেজার আমাকে বললেন যে আপনি একজন সাধারণ চাকরিজীবীদের বেতনের থেকে 4-5 গুণ টাকা বেশি ইনকাম করেছেন। আর এখন আপনার কাছে টাকা নেই। এখন তো আপনার আবার ইনকাম করতে হবে যাতে আপনি ট্যাক্স পরিশোধ করতে পারেন। আমার ব্যাংক ম্যানেজার আমার চোখে চোখ রেখে বলল যে, দেখো বাবা, আর জ্ঞানহীন অবস্থায় থেকো না। সব জ্ঞানে ফিরে আসো। আমি তোমার মতন কত ইনকামকারী মানুষদের দেউলিয়া হতে দেখেছি। তুমি নিজের কষ্টের ইনকাম করা টাকা কোনো বলদের মতন খরচ করছো, আর তুমি জানো না যে তোমার টাকা কোথায় গেল। এরকম যদি চলতে থাকে তাহলে পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবা। আমার ব্যাংক ম্যানেজার সেদিনকে আমাকে ছোট একটি উপদেশ দেয়। উনি বলেন, ছোট একটি নোটপ্যাড অবশ্যই পকেটে রাখো আর বিগত 30 দিনের প্রতিটা খরচ লিখতে থাকো। আর ঠিক আমি এরকমই করেছি। আজ আপনাকেও এই একই উপদেশ দিচ্ছি যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখন কোথায় কত টাকা খরচ করছেন। একটি ছোট ডায়েরি আর একটি কলম অবশ্যই পকেটে রাখুন আর প্রতিদিনের প্রতিটা খরচ লিখতে থাকুন। যেখানে আপনি টাকা খরচ করছেন, একটি দিনও মিস হলে হবে না। এটা নিজের সঙ্গে নিজেরই লড়াই, কোনো অজুহাতে কাজ হবে না। ভালো করে মনে রাখবেন, একটি দিনও মিস হলে হবে না। আমার কথা শুনে মাত্র একটি মাস এই পরীক্ষা করে দেখেন। একটি মাস পর আপনার কাছে আপনার জীবনের একটা ফাইন্যান্সিয়াল এক্সরে হবে, যেখানে আপনি আপনার মত মতন সবকিছু পরিবর্তন করতে পারবে। কোনটা ভুল ও কোনটা সঠিক সেই বিচারও আপনি নিজেই করতে পারবেন। মূলত যদি কোনো জিনিস আমাদের চোখের সামনেই না থাকে তাহলে আমরা তো সেটা বুঝতে পারবো না যে আসলে আমরা করছিটা কি, তাই না? এটা তো স্বাভাবিক নাকি? ছোট একটি পকেট ডায়েরি ও একটি কলম আপনার ঘুমন্ত ভাগ্য বদলাতে পারে। আর আমি অনেক বড় ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে দেখেছি যে তারা তাদের প্রতি মাসের ফাইন্যান্সিয়াল এক্সরে দেখে হিসাব নিকাশ করে আর একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছায়। এই কাজটি করা খুবই সহজ। একটি কলম ও একটি ডায়েরি, যে কোনো সামর্থ্যের মানুষ এটি কিনতে পারে। হয়তো এর জন্য এটি খুব মুশকিল। খুব সহজ কাজকে করা সর্বদা মুশকিলই হয়ে থাকে। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ যে যেভাবেই হোক না কেন আপনি এই কাজটিকে করুন। ও হ্যাঁ, ভালো কথা। একটি সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ, যেটা আজকালের সময় সবথেকে বেশি প্রয়োজনীয় মানি ম্যানেজমেন্ট লেসন, আর সেটা হলো হেলথ ইনভেস্ট করা। স্বাস্থ্য বীমা মিডল ক্লাস পরিবারের সকল সদস্যদের নিঃস্ব করে দিতে একটি রোগই যথেষ্ট। আপনি একবারের জন্য হাসপাতালে অ্যাডমিট হন আর আপনার বছরের সকল জমাকৃত অর্থ একবারেই ফিনিশ। এর জন্য আপনি নিজে ও পরিবারের সকল সদস্যদের জন্য হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করে নেবেন। ভবিষ্যতে চলতে এই ছোট ও গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার জীবনে খুব বড় উপকারে আসবে। আপনি যে কোনো বয়সী হন না কেন বন্ধু, হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। না হলে আপনার সমস্ত জমাকৃত অর্থ একবারেই শেষ হয়ে যাবে আর আপনি যে গরিব সেই গরিবই থেকে যাবেন। আর যদি জমাকৃত টাকা না থাকে তাহলে আপনার বাড়িঘর, জমি জমা, সোনা দানা সবকিছু বিক্রি করে হাসপাতালের টাকা পরিশোধ করতে হবে। এর জন্য অবশ্যই আপনি নিজে ও পরিবারের সকলের জন্য হেলথ ইন্স্যুরেন্স নেবেন। কিভাবে নিতে হবে আমাকে কমেন্ট করে জানান যে আপনারা হেলথ ইন্স্যুরেন্সের ভিডিও চান, তাহলে আমি সঠিক নিয়মে হেলথ ইন্স্যুরেন্সের ভিডিও বানিয়ে দেব। এইবার টাকার নিয়ম নাম্বার 3। এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন করব যে আপনি আপনার বেতন পাওয়ার পর বা ব্যবসায় লাভ হওয়ার পর সেই টাকা আপনি কি করেন? তো আপনি বলবেন যে সবথেকে প্রথমে আমি আমার পরিবারের পিছনে খরচ করি, বিদ্যুৎ বিল পরিশোধ করি, ছেলে মেয়েদের স্কুল কলেজের ফিস পরিশোধ করি, নিজেদের খাবার জন্য তরি তরকারি কিনি, আর অল্প কিছু টাকা যা হাতে বেঁচে থাকে তা দিয়ে মোবাইল ফোনের বিল, ইন্টারনেট বিল, ক্রেডিট কার্ড বিল আরও ইত্যাদি ছোট জায়গায় খরচ করি।
এর মানে হলো আপনি আপনার বেতন আসার পর বা ব্যবসায় লাভ হওয়ার পর সবথেকে প্রথমে আপনি আপনার মাসিক জীবিকা নির্ধারণের জন্য যাবতীয় টাকা খরচ করেন। অ্যাম আই রাইট? হ্যাঁ। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি ভবিষ্যতের জন্য ইনভেস্ট কখন করেন? আপনি সারাটা জীবন তো ইনকাম করতে পারবেন না, তাই না? একটা না একটা সময় এসে তো আপনাকে বৃদ্ধ হতে হবে, তাই না নাকি? তো আপনি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য টাকা ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য তো টাকা জমিয়ে রাখতে হবে, তাই না নাকি? তো এখন হয়তো আপনি বলবেন যে মাসিক খরচের পর যেটুকু টাকা অবশিষ্ট থাকে বা যদি টাকা অবশিষ্ট থাকে তাহলে সেই টাকা ইনভেস্ট করি। তো সবথেকে প্রথমে এই বলদামি ও পুরনো পদ্ধতি পরিবর্তন করতে হবে এবং এটা খুবই জরুরি। একটি বিষয় বন্ধুরা খেয়াল করেন যে আপনারা যে সূত্র প্রয়োগ করছেন সেটা হলো ইনকাম মাইনাস খরচ সমান সমান ইনভেস্টমেন্ট। এটা ভুল সূত্র। আজ থেকে সঠিক সূত্র নিজেদের জীবনে প্রয়োগ করবেন। সেটা হলো ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট সমান সমান খরচ। এর মানে আপনার ইনকাম করা টাকার উপর সবথেকে প্রথম অধিকার খরচের না, ইনভেস্টমেন্টের হওয়া উচিত। ইনকাম হওয়ার পর, খরচ করার পর যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা কখনোই ইনভেস্টমেন্ট করা যাবে না। ইনকাম হওয়ার পর, ইনভেস্ট করার পর যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকাই মাসে খরচ করতে হবে। বন্ধুরা, টাকাকে নিয়ে আমার জীবনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাহিনী হলো এইগুলো। যে নিয়ম ও স্টেপ ফলো করে আমি নিজেই নিজেকে পরিবর্তন করেছি। আমি টাকার সঠিক নিয়ম শিখেছি ওয়ারেন বাফিয়ের কাছ থেকে। তিনি বলতেন খরচ করার পর অবশিষ্ট টাকা কখনোই ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার পর অবশিষ্ট টাকা খরচ করবেন। আপনি আপনার হিসাবে একটি পার্সেন্টেজ ঠিক করুন যে আপনার বেতনের কত পার্সেন্ট টাকা আপনি ইনভেস্ট করবেন। সেটা আপনি ফিক্সড করে ফেলেন। সবসময় মনে রাখবেন ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট গুরুত্বপূর্ণ না, আপনি কত পার্সেন্টেজ ইনভেস্ট করছেন সেইটা গুরুত্বপূর্ণ। আপনি ইনকাম করার পর বা বেতন পাওয়ার পর বা যেকোনো ব্যবসায় লাভ করার পর যখনই আপনার হাতে টাকা আসবে তখনই আপনি একটা পার্সেন্টেজ আলাদা করে ওই পার্সেন্টেজের টাকা ইনভেস্ট করে দেন। আর আস্তে আস্তে ধীরে ধীরে বছর ধরে ওই পার্সেন্টেজ বাড়াতে থাকুন। আপনি প্রথমে 10% দিয়ে শুরু করেন আর শেষমেশ 50% পর্যন্ত যান। আপনার ইনকামের 50% টাকা ইনভেস্ট করার চেষ্টা করুন। আর আপনি বলবেন আমার ইনকামের 50% টাকা ইনভেস্ট করে দেবো, এ কোন ধরনের পাগলামি? এত টেনশন, এত প্রেশার, এত চাপ কিভাবে নেব? তাহলে থাকবেই বা কয় টাকা খরচ করার জন্য? আরে বন্ধু, আজকেই 50% ইনভেস্ট করতে বলছি না তো, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে বলছি। খুব সহজভাবে আপনাকে বুঝাচ্ছি। একটি গ্রামে একজন কৃষক তার গরুদের খুব ভালোবাসতো। সে প্রতিদিন একটি গাই বাছুরকে কাঁধের উপর নিয়ে ঘুরতো। একজন ব্যক্তি তাকে প্রশ্ন করল যে আপনি কিভাবে এখনো এই গাই গরুকে কাঁধের উপর নিয়ে ঘোরেন? গাই গরু যখন ছোট ছিল তখন এই কাজটা সম্ভব করছিল, কিন্তু গাই গরু তো এখন অনেক বড় হয়ে গেছে। তো এই অসম্ভব কাজটা আপনি কিভাবে করেন? এখনো আপনি কিভাবে এতটা ভারী, এতটা বড় গাই গরুকে কাঁধের উপর নিয়ে ঘোরেন? এই অসম্ভব কাজটাকে আপনি কিভাবে করেন? আর কৃষক তখন বলল যে যখনই এই গাই গরু জন্ম নিয়েছিল তখন এ তো খুব ছোট ছিল, আর তখন থেকে আমি একে আদর যত্ন করতাম আর নিজের কাঁধের উপর নিয়ে ঘুরে বেড়াতাম। আর ধীরে ধীরে এ যখন বড় হয়ে উঠলো, আর যেহেতু আমি প্রতিদিন একে কাঁধের উপর নিয়ে ঘুরে বেড়াতাম সেহেতু ওর ওজন যাই হোক না কেন সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছি। আর আস্তে আস্তে কখন যে ওর ওজন বেড়ে গেছে সেটা আমি নিজেও জানি না। আর আমার ওইভাবে কখনো বোধগম্যও হয়নি। তো বন্ধুরা, টাকা জমানোর ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। যখন আপনি সেভিংস এর প্রেমে পড়বেন বা অভ্যাসে পরিণত হবে তখন পার্সেন্টেজ যাই হোক না কেন, 50% বা যে কোনো পার্সেন্টেজই হোক না কেন, সেটা আপনি আপনার মতন করে ম্যানেজ করে নিতে পারবেন। দেখেন, যৌবনে অল্প বয়সে টাকা আয় করা, টাকা জমানো ও নিজের জীবনকে সেটেল করার একটি সঠিক সময়সীমা হয়ে থাকে। আপনি ওই সময় আপনার সিদ্ধান্তে নিজের জীবনকে কোটিপতি বানাতে পারেন বা গরিব বানাতে পারেন। যেকোনো জিনিসের যেমন একটি মেয়াদের সময়সীমা হয়ে থাকে, ঠিক টাকা জমানোর ক্ষেত্রেও এই সময়সীমা হয়ে থাকে। আর সেটা হলো 20 থেকে 40 বছর বয়সী ইয়াং জেনারেশন যদি তাদের প্রথম বেতনের টাকা থেকে 50% টাকা সেভিং করতে পারে, আর এই পদ্ধতি বা এই কৌশল যদি তারা একবার শিখতে পারে, নিজের ভিতর আয়ত্ত করতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ খুবই সুখের হতে চলেছে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে সেভিংস এর মানেই হলো ইনভেস্টমেন্ট। ওই প্রতি মাসে সেভিংস এর টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সেভিংস এর টাকা কখনোই খরচ করা যাবে না, এটা একদমই ভুল। বড়লোকদের সঠিক নিয়ম হলো যা আছে টাকা তাই আগে ইনভেস্টমেন্ট করো, আর বাকি মানুষজনদের নিয়ম হলো যা আছে টাকা তাই আগে খরচ করো। চলো চলো, আগে কেনাকাটা করি, আগে খরচ করি। পপ মিউজিকের বস ছিলেন মাইকেল জ্যাকসন।
উনি প্রতি বছর কোটি কোটি ডলার্স ইনকাম করত, কিন্তু ওনার খরচ মারাত্মক উল্টো পাল্টা ছিল। আপনারা হয়তো জানেন ওনার মৃত্যুর সময় ওনার উপর $400 মিলিয়ন ঋণ ছিল। একটু মাথা ঠান্ডা করে ভাবেন, মাইকেল জ্যাকসন, যাকে পুরো সমগ্র বিশ্ব এক নামে চেনে ও জানে, তার কাছে টাকা নেই। আর ভারতের বিবেক ওবরায়, তার কথা একটিবার ভাবেন, সে তো মাইকেল জ্যাকসনের মতন ইনকাম করে না, কিন্তু সে খরচের উপর বিশ্বাস করে না, বরং ইনভেস্টমেন্টের উপর বিশ্বাস করে। আর তার জন্য আজ তার কাছে পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড আছে, শেয়ারস আছে, প্রপার্টি আছে, গাড়ি বাড়ি কি নেই আজ তার কাছে। ইনভেস্টমেন্ট বাক্যটি শুনে যদি আপনার মনের ভিতর ভয় লাগে, তাহলে আপনি এই পৃথিবীতে একা নন, বরং এই পৃথিবীর 70% মানুষ আপনার সঙ্গে রয়েছে, এবং দিনকে দিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি স্টিভ জবস আর স্টিভ ওজনিকের নাম হয়তো শুনেছেন বা দেখেছেন, কিন্তু আপনি রোনাল্ড ওয়াইনের নাম কখনো শুনেননি বা দেখেননি। মূলত রোনাল্ড অ্যাপেলের তৃতীয় ফাউন্ডার ছিলেন, ওনার কাছে অ্যাপেলের 10%-এর মালিকানা ছিল। কিন্তু হতগম্ভীর করা কথা হলো, কোম্পানি শুরু হওয়ার আগেই উনি ওনার 10%-এর মালিকানা মাত্র $800 বিনিময়ে বিক্রি করে দেন। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, মাত্র $800 বিনিময়। আজ তার মূল্য রয়েছে 10,000 কোটি আরব ডলার্সের থেকেও বেশি। তো এই কথাটা 100% সঠিক যে যদি আপনি ভয় পেয়েছেন তাহলে আপনি হেরে গেছেন বা মরে গেছেন। সবসময়ের জন্য মনে রাখবেন, মানুষ ইনকাম করে, তারপর সেই টাকা জমিয়ে ইনভেস্ট করেই বড়লোক হয়। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন যে এই চক্রবৃত্ত পৃথিবীর অষ্টম আজব জিনিস হলো, যে একে বোঝে ও আয়ত্ত করে সেখানে প্রচুর আয় করে, আর যে একে বোঝে না সে শুধুমাত্র ব্যয় করেই চলে যায়। বন্ধুরা, এই ছিল আজকে টাকার 3টি নিয়ম। এই 3টি নিয়ম যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ফিনান্সিয়াল ব্যবস্থা অনেকটাই ভালো হতে পারে। ভিডিও যদি ভালো লাগে তাহলে মানুষের কাছে শেয়ার করে দে। আর ওই যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে থাপ্পড় মারেন, খোঁচা দেন, যাই করেন না কেন, ক্লিক হওয়া চাই। আর অবশ্যই আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। Yeah, I know sometimes